আমি পড়ি তোষ। তখন আমার বয়স হবে এরকম 18 ছুঁই ছুঁই। সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। কয়েক মাস ছুটি পেয়েছিলাম পরীক্ষার পরে, তাই একটু দিদার বাড়ি ঘুরতে গেছিলাম বাবার সাথে। আমি শহরে থাকি, আমার দিদার বাড়ি অত্যন্ত গ্রামে, সেই রায়দিঘির গ্রামে। শহরে থাকতে থাকতে গ্রামীণ রাস্তাঘাট আমি যতই দেখছিলাম ততই আমার যেন মন ভরে যাচ্ছিল। বাবার সাথে আমি হেঁটেই চলছিলাম একটা নির্জন শান্ত গ্রামের পরিবেশের রাস্তা দিয়ে। বেশ কিছুক্ষণ হাঁটার পরেই আমার দিদার বাড়ির সামনে এসে পৌঁছালাম। দূর থেকে দেখি দিদা হাতে একটা হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে যেতেই দিদা বলে উঠল, বাবা, এতদিন পর দিদার কথা মনে পড়লো। তারপর জামাই সব ভালো তো? বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো, বসো। না না মা, আজকে আর আমি ভেতরে ঢুকবো না। কাল আমার সকাল সকাল অফিস আছে। আসলে ছেলেটার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, তাই ছুটিতে একটু ঘুরতে আসতে চাইছিল, তাই নিয়ে এলাম। সে আবার বললে হয় নাকি গো জামাই? এতদিন পরে বাড়ি এসেছো, তোমাকে না খাইয়ে পাঠাতে পারি নাকি আমি? আসো, ঘরে আসো জামাই। হ্যাঁ দিদা, বাবার সত্যি কালকে সকাল সকাল অফিস আছে। বাবা অন্য একদিন মাকে সাথে নিয়ে তোমার বাড়িতে আসবে। হ্যাঁ, একদিন আমি গিন্নিকে সাথে নিয়ে আপনার বাড়িতে আসব। আর গিন্নিও তো সারা দিন আপনার কাছে আসতে চায়। আসলে আমার অফিস আছে বলে গিন্নি ওর আজকে আসতে পারল না, না হলে তো গিন্নি আসার জন্য খুব বায়নাই করছিল। আচ্ছা ঠিক আছে, চলি তাহলে। আচ্ছা ঠিক আছে জামাই, তাহলে সাবধানে এসো। এরপর আমি দিদার সাথে বসে গল্প করছিলাম। বলছি দিদা, দাদুকে দেখতে পাচ্ছি না, দাদু কোথায়? তোর দাদু তো পাশের গ্রামে গেছে। তোর দাদুর পাশের গ্রামে এক বন্ধুর মেয়ের পাকা কথা, তাই তো গেছে। আমিও যাব 2-4 দিন পরে। মেয়েটার বিয়েতে যাব, আর তোকেও সাথে নিয়ে যাব। না না দিদা, আমি যাব না। আমি কাউকে চিনি না। আমার কেমন একটা লজ্জা লজ্জা লাগবে যেতে। আমি বাড়িতেই থাকব। সে পরে দেখা যাবে খুনে, এখন তো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হলো তো। এরপর আমি পাশের ঘরে গিয়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমার মাথার কাছের জানালাটা ভাঙা ছিল বলে জানালাটা থেকে ঠান্ডা হাওয়া আসছিল। ঘুম কিছুতেই আসছিল না। হঠাৎ রান্নাঘর থেকে একটা বাসন পড়ার আওয়াজ পেলাম। শব্দটা শুনে যেন বুকের ভেতরটা ধড়াস করে উঠল। মনে মনে ভাবতে থাকলাম, এ তো রাতেই আওয়াজ। ভাবলাম উঠে গিয়ে দেখি কি ব্যাপার। একে বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর তার মধ্যে অনেক রাত হয়েছে, তাই আর কম্বল ছেড়ে উঠে দেখার ইচ্ছা হলো না। বেশ কিছুক্ষণ বিছানার উপরে বসেই থাকলাম। কিছুক্ষণ পরে আবারও সেই আওয়াজটা হলো। তখন আর বিছানার উপরে বসে থাকতে পারলাম না, কৌতূহল হয়ে উঠে গিয়ে দেখার জন্য। আর তাই সেই মতোই বিছানা ছেড়ে উঠে আমি সামনের ঘরে আমার দিদার ঘরের কাছে গেলাম। দিদার ঘরের কাছে গিয়ে দেখি দিদা ঘরে নেই, আর সামনের ঘরের দরজা খোলা আছে। এরপর আমি বাইরে বেরিয়ে দিদাকে খুঁজতে বেড়াই, আর তখনই দেখি দিদা গোয়াল ঘরের সামনে একটা দুধের ক্যান নিয়ে বসে আছে। আমি খুব অবাক হই। দিদাকে আমি জিজ্ঞেস করি, এত রাত্রে তুমি কি করছো দিদা? আর প্রশ্ন করতেই দিদা উত্তর দেয়, এই দেখ না বাবু, গরুর দুধ দোয়াচ্ছিলাম। এবার একটু নদীর পাড়ে যাব স্নান করতে। আর তুইও আমার সাথে একটু চল না নদীর পাড়ে। দিদার মুখে এমন কথা শুনে মনের ভেতরটা কেমন খটকা লাগলো। ভাবলাম, এত রাত্রে গরুর দুধ দোয়াচ্ছিল, আবার এখন বলছে নদীতে যাবে স্নান করতে, তাও আবার শীতকালের রাতে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, দিদাকে কোনো উত্তর দিলাম না। তখনই দিদা আবার বলে উঠল, অনেক রাত হয়ে যাচ্ছে বাবা, এরপর তো আমাদের যেতে অনেক দেরি হয়ে যাবে। চল আমার সাথে, আমি দুধের ক্যানটা ঘরে রেখে আসি। তুই আমার সাথে তারপর চল।
আমি কেন জানি না দিদাকে না করতে পারলাম না। দিদার কথায় রাজি হয়ে গেলাম নদীর পাড়ে যেতে। এরপর দিদা আর আমি দুজনে মিলে হাঁটা শুরু করলাম। আমি দিদার পিছন পিছন হাঁটছিলাম। অনেক রাত ছিল, খুবই ঠান্ডা বাতাস বইছিল চারদিকে, কিন্তু কেন জানি না আমার শরীরে কোনো ঠান্ডা স্পর্শ করছিল না। এরপর বেশ কিছুটা পথ দিদার সাথে হাঁটার পরে আমি দিদাকে অনেক কথা প্রশ্ন করতে থাকি রাস্তায় যেতে যেতে, কিন্তু আমার দিদা কোনো কথারই কোনো উত্তর দিচ্ছিল না। দিদার কথার কোনো উত্তর না পেয়ে আমি আবার চুপচাপ হাঁটতে থাকি। বেশ অনেকক্ষণ ধরে হাঁটার পরে সেই নদীর পাড়ের সামনে এসে পৌঁছাই আমরা। তখন আকাশে পরিষ্কার সুন্দর চাঁদ উঠেছে, আর চাঁদের আলোয় নদীর জলে উপর পড়াতে নদীর জল খুব ঝলমল করছে। চারদিকে সুন্দর মৃদু হাওয়া বইছে বলে গাছের পাতাগুলি হাওয়াতে নড়তে থাকে। পরিবেশটা খুব নিঝুম শান্ত। দূর থেকে কিছু শিয়াল ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছিল। আমি দিদাকে কিছু বলতে যাব, আর তখনই দেখি আমার দিদা সিঁড়ি দিয়ে নদীর পাড়ের দিকে নামছে। এরপর আমি দেখি আমার দিদা নদীতে ডুব দিচ্ছে। আমি সব কিছুই দাঁড়িয়ে দেখছিলাম। সবই প্রথমে ঠিক ছিল, কিন্তু হঠাৎই আমি যা দেখলাম তাতে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। নদীর থেকে হঠাৎই আমার দিদা উধাও হয়ে গেছে, তাকে কোথাও দেখা যাচ্ছে না। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম এই দৃশ্য দেখে, কিন্তু তখনই আমি অনুভব করলাম আমার পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি পিছনে ফিরে দেখতেই যা দেখলাম তাতে আমার শরীরের সমস্ত রক্ত যেন ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম একটা লাল লাল চোখ মহিলা, যার চোখগুলি আগুনের মতো জ্বলছিল, আর তার শরীর সম্পূর্ণ রক্তশুম্ভ। মহিলাটি আমার থেকে প্রচণ্ড রাগের সহকারে তাকাচ্ছিল। আমি সেই দৃশ্য দেখে সেখানেই অজ্ঞান হয়ে গিয়ে মাটিতে পড়ে গেলাম। আমার কোনো জ্ঞান ছিল না। আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি চোখ খুলে দেখি যে আমার পাশে আমার দিদা দাঁড়িয়ে আছে, আর তার পাশে একজন বাবা দাঁড়িয়ে আছে, আর গ্রামের কিছু লোকজন আমার দিকে তাকিয়ে তারা দাঁড়িয়েছিল। এরপর সেই বাবা সবাইকে বলতে থাকে সেই ঘটনাটি। আমি জানতে পারি যে অনেক বছর আগে ওই নদীর পাড়ে নাকি একটি বউ ওই নদীতে স্নান করতে গেছিল। তখন ছিল শীতকাল। শোনা যায় ওই বউটি নদীর মধ্যে নেমে নাকি বারবার ডুব দিচ্ছিল নদীতে। তারপর হঠাৎ এই বউটা নদীর জলে তলিয়ে যায়। শোনা যায় প্রচণ্ড ঠান্ডার কারণে বউটি মনে হয় ওই নদীতে প্রাণ হারিয়েছিল। এই ঘটনার পরে প্রতি বছর ওই দিনই নাকি তার আত্মাকে গ্রামবাসীরা অনেকেই দেখতে পেয়েছে, আর তাই তো রাতের বেলা ওই নদীর পাড়ে কেউ যেতে চায় না। আর এই ঘটনা থেকে আমি বুঝতে পারি সেই রাত্রি যে ঘটনাটি আমার সাথে ঘটেছিল সেইটি সম্পূর্ণ আমার দিদা ছদ্মবেশ ধরে সেই আত্মা আমাকে সেই নদীর পাড়ে টেনে নিয়ে গেছিল। আর আমি এও জানতে পারি সেই বাবার মাধ্যমে যে আমার শরীরে নাকি রক্ষা কবচ ছিল বলেই আমাকে নাকি সেই খারাপ আত্মা কোনো ক্ষতি করতে পারেনি। এই ঘটনার পরে আমার বাবাকে চিঠি পাঠানো হয়। বাবা তড়িঘড়ি করে আমাকে কিছুদিনের মধ্যে এসেই দিদার বাড়ি থেকে আমাদের শহরের বাড়িতে নিয়ে যায়। এই ঘটনার পর অনেক বছর কেটে গেছে। এখন আমার বয়স 60 বছর হয়ে গেছে, কিন্তু এই ঘটনার পরে আমার দিদার বাড়ি যেতে প্রচণ্ড ভয় হতো। আমি আর তারপরে কোনো দিনই দিদার বাড়ি যাইনি। আজও যখন সেই দিনটা আমার সামনে আসে, সেই ভয় যেন আমার মধ্যে এখনো তাড়া করে বেড়ায়। নমস্কার, আমাদের চ্যানেলে গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।